আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। বিস্তারিত সংবাদগুলিতে যাব, তবে তার আগে এক নজরে দেখে নিচ্ছে বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। আরজি কর কাণ্ড, হয়েছে গণধর্ষণ, কিভাবে হলো খুন, সমস্ত তথ্য এবার উঠে এলো ময়না তদন্তের রিপোর্টে। আরজি কর পরিস্থিতি পুরোটাই ছিল মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে, তবে মমতা ব্যানার্জির তিনটি বিরাট বড় ভুলের কারণেই পরিস্থিতি কতটাই এবার মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশের শেখ হাসিনার মতোই পরিস্থিতি হবার সম্ভাবনা মমতা ব্যানার্জির। আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। জাতীয় পতাকা হাতে এবার নবান্ন অভিযানের ডাক দিক নির্যাতিতার বাবা, লড়াইয়ে থাকছি আমি, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বিরাট বড় চাকরির সুযোগ সুপ্রিম কোর্টে, প্রচুর কর্মী হচ্ছে নিয়োগ, দ্রুতই আবেদন, জানাচ্ছে বিস্তারিত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বড় সুখবর। 18 মাসের বকেয়া ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট। জম্মু কাশ্মীরে আবারও জঙ্গি হামলা, নিহত সিআরপিএফ ইন্সপেক্টর। অপরদিকে হাসপাতালে ঢুকে চিকিৎসক এবং নার্সদের ব্যাপক মারধর, পেটালো তৃণমূল নেতা, গ্রেপ্তার মালদহে তৃণমূল নেতা অবশেষে। অন্যদিকে সবজির দাম নিয়ন্ত্রণে আজ বৈঠক নবান্নে, ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে। শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে হলো মামলা। বাংলাদেশের চরম বিপাকে শেখ হাসিনার দল, হত্যার মামলায় গ্রেপ্তার হাসিনার প্রাক্তন মন্ত্রী দীপু মনি। বাংলাদেশে জারি লীগ নেতাদের চরম ধরপাকড়। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে আপনাদের জন্য। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, সেই অনুরোধটা রাখছি আপনাদের কাছে। সংবাদগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোন জেলা থেকে আমাদের সংবাদ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আরজি কর কাণ্ড, সত্যি কি গণধর্ষণ, কিভাবে হলো খুন তরুণী চিকিৎসক, সমস্ত তথ্য উঠে এলো অবশেষে ময়না তদন্তের রিপোর্টে। আরজি কর মেডিকেল কলেজে নিহত চিকিৎসক পড়ুয়াকে যে ধর্ষণ করে খুন করা হয়েছিল তা প্রথম থেকেই সন্দেহ করা হচ্ছিল। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট উঠে এলো যে সেই কথা, গলা টিপে শ্বাসরোধ করে নাক মুখ চেপে ধরে খুন করা হয়েছিল ওই তরুণী চিকিৎসককে। তার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন, দেহে যৌন হেনস্থার প্রমাণ স্পষ্ট। ময়না তদন্তের রিপোর্টে বলা হচ্ছে ওই তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল, তার উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে। আরজি কর কাণ্ডে একাধিক দাবি বা অভিযোগ সামনে এসেছে। শোনা যাচ্ছিল নির্যাতিতার দেহে 150 গ্রাম সিমেন্ট মিলেছে, তবে ময়না তদন্তের রিপোর্টে সিমেন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানেল থেকে সাদা ঘন চটচটে তরলের উপস্থিতি মিলেছে। এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটালিয়া কলমে লেখা হয়েছে ওজন 151 গ্রাম। ওই সাদা চটচটে পদার্থ কি তা ফরেনসিক রিপোর্টে আসার পর স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। তবে নির্যাতিতার শরীরে হাড় ভাঙা ছিল বলে যে দাবি উঠেছিল, ময়না তদন্তের রিপোর্টে তেমন কিছু উল্লেখ নেই। তবে তার শরীরের একাধিক চোট দেখা গিয়েছে, মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বা হাত, বা কাত, বা হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে তীব্র ক্ষতচিহ্ন মিলেছে। ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন নৃশংস ভয়ানক কাজ কারো একার পক্ষে করা সম্ভব নয়। সেখানে একাধিক ব্যক্তি জড়িত ছিল, কারণ একজন ব্যক্তি এইভাবে গলা টিপে নাক মুখ চেপে ধরে কখনই খুন করতে পারবে না। জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিক নির্যাতিতার বাবা, দলহীন লড়াইয়ের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরজি কর কাণ্ডে শুরু থেকেই ঝান্ডাহীন আন্দোলনের কথা বলে আসছেন শুভেন্দু অধিকারী। আরও একবার সেই কথাই জানালেন তিনি। বিরোধী দলনেতার সাফ কথা, নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে বলছি না, শুধু একবার নবান্ন অভিযানের ডাক দিন তিনি, বাকিটা আমরা বুঝে নেব। আরজি করের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয়, এই লজ্জা কোথায় রাখবো আমরা। তিনি আরও বলেন মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই সেটা রাজ্য সরকার নিজেই মেনে নিচ্ছে, এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন একবার নির্যাতিতার বাবা যদি নবান্ন অভিযানের ডাক দেয় আমরা সবাই বের হব, তাকে আসতে হবে না, তিনি বয়স্ক মানুষ। জাতীয় পতাকা নিয়ে উনি একবার শুধু ডাকটা দিন নবান্ন অভিযানের, বাকিটা আমরা সকলে বুঝে নেব। অপরদিকে আরজি কর কাণ্ডে একাধিক পোস্ট দলের বিরুদ্ধে গ্রেপ্তারির আশঙ্কায় খোদ তৃণমূলের সাংসদ, হাইকোর্টের দ্বারস্থ এবার সুখেন্দু শেখর রায়।
গ্রেপ্তারির ভয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর। মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় নেমেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর। পরে এক স্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। প্রশ্ন তুলেছিলেন পুলিশের তদন্ত নিয়ে। তারপরেই লালবাজার থেকে নোটিশ যায় রাজ্যসভার সাংসদের কাছে। দুবার তলব করা হয়েছে তাকে, কিন্তু একবারও সাড়া দেননি সুখেন্দু শেখর। গ্রেপ্তারির আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে আর্জি জানালে তাকে মামলা দায়ের করবার অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার আজ শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরে ঘটনাচক্রে তাকে তলব করে লালবাজার। আরজিকর পরিস্থিতি পুরোটাই ছিল মমতা ব্যানার্জির হাতের নিয়ন্ত্রণে। তবে মমতা ব্যানার্জির 3টি বিরাট বড় ভুলের কারণে বর্তমানে পুরোপুরি হাতের বাইরে পরিস্থিতি। আলোচনা তৃণমূলের অন্তরে। খোদ মমতা ব্যানার্জি নিজেই জানিয়েছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পশ্চিম বাংলা থেকে আমাকেও পদচ্যুত করবার চেষ্টা করা হচ্ছে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার গোড়া থেকে জনমানসে ক্ষোভ ছিল, কিন্তু এমন সরকার বিরোধী গণক্ষোভের আকার নেয়নি বলেই মত শাসক দলের প্রথম সারির নেতাদের বড় অংশের। তৃণমূলের অনেকেই ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছেন প্রশাসনিক স্তরের কিছু বিরাট বড় ভুল সিদ্ধান্ত পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে। সংগঠনকে পাল্টা রাস্তায় নামার ডাক দিয়েও লাভ হয়নি বলে অভিমত তাদের। তৃণমূলের নেতারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন 3টি বিরাট বড় ভুল এত মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাতে প্রতিদিন নতুন নতুন অংশের মানুষ যুক্ত হয়ে পড়ছেন। নির্যাতিতার বিচারের দাবির সঙ্গে তীব্র হচ্ছে সরকার বিরোধী স্বর। রাজ্য প্রশাসন তথা মমতা ব্যানার্জির 3টি বড় ভুল। প্রথম ভুল, ঘটনাক্রম দেখিয়ে তৃণমূল নেতারা বলছেন আরজি করের অধ্যক্ষের পদ থেকে সন্দীপ ঘোষের ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ ধিকি ধিকি জ্বলতে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। তৃণমূলের এক নেতার কথায় গতই 12ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন। যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে বার্তা দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু ওই বিকেলেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ফের নিয়োগ দেওয়াটাই কাল হয়েছে তৃণমূলের। দলের এক যুব নেতা জানাচ্ছেন, গোড়া থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় জমেছিল। তাকে নতুন করে নিয়োগ দিয়ে মানুষের কাছে বার্তা দেওয়া হলো সরকার তার পাশেই রয়েছে। দ্বিতীয় বিরাট বড় ভুল, সন্দীপ ঘোষকে পুনর্বাসন দেওয়ার পরের দিন আরও একটি বিরাট বড় ভুল মানুষের কাছে এক ভিন্ন বার্তা পৌঁছে দিয়েছিল বলে মনে করছেন শাসক দলের নেতারাই। সেটা হলো, যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুমের উল্টো দিকের একটি ঘরের দেওয়াল সংস্কারের নামে ভেঙে দেওয়া হয়, যেই কাজ করেছে পূর্ত দপ্তর। তৃণমূলের নেতাদের বক্তব্য, এই ঘটনায় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে গিয়েছে, প্রশাসন প্রমাণ লোপাটের চেষ্টা করছে। 13 তারিখের ওই দেওয়াল ভাঙার ঘটনা এই আন্দোলনের গতি আরও বৃদ্ধি করে। তৃতীয় বিরাট বড় ভুল, তৃণমূল নেতৃত্বের অনেকের বক্তব্য, গোদের ওপর বিস্ফোরা হয়ে হাজির হলো ডুরান্ড ক্লাবের ডার্বি বাতিল। শাসক দল সূত্রে খবর, শুক্রবার রাতে প্রশাসনের শীর্ষ স্তরের কাছে এক প্রাক্তন সাংসদ, একজন প্রভাবশালী তৃণমূলের মন্ত্রী বার্তা দিয়েছিলেন বড় ম্যাচ যাতে বাতিল না করা হয়। মাঠের গ্যালারিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ হলে সেটা হোক, সেটা আটকাতে বড় ম্যাচ বন্ধ করা বিচক্ষণতার পরিচায়ক হবে না। ঘটনাচক্রে ওই কথা সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। যদিও পুলিশের তরফে একাধিক অডিও ক্লিপ প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে বড় ম্যাচ হলে ওই দুই প্রধানের সমর্থকদের একটা অংশ হিংসার ছক নাকি কষেছিলেন, সেই কারণেই বাতিল করতে হয় ডার্বি ম্যাচ। তবে তৃণমূলের নেতারা ঘরোয়া আলোচনায় পাল্টা যুক্তি দিচ্ছেন, ম্যাচ না হলেও রবিবারের প্রতিবাদে সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ নতুন করে ফুটবল মহলকে খেপিয়ে তুলেছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে মোহামেডান সমর্থকরা রাস্তায় নেমে তুমুল আন্দোলন শুরু করেছে। এই ঘটনার ফলে কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় নতুন করে মিছিল বিক্ষোভের পরিসর তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে তুমুল চাপে ব্যাকফুটে রয়েছে রাজ্য সরকার। 3 দিন আন্দোলনের পরিসর তীব্রতা বেড়েই চলেছে গোটা রাজ্য জুড়ে। অপরদিকে হাসপাতালের ভেতরে ঢুকে এবার নার্স এবং চিকিৎসকদের বেধড়ক পেটালো তৃণমূল নেতা, অবশেষে গ্রেপ্তার। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। নিরাপত্তার দাবিতে সরব চিকিৎসকরা। এহেন পরিস্থিতিতে নাইট শিফটে থাকা কর্তব্যরত চিকিৎসক নার্সদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তাদের খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা।
অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত 11টা নাগাদ ঢোকে অভিযোগ কর্তব্যরত নার্সদের ব্যাপক গালিগালাজ করে। ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা তার প্রতিবাদ করেন। তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত নার্সদের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নার্সদের দাবি শারীরিক নিগ্রহের উদ্দেশ্যে তাদের দিকে তেড়ে যান ওই তৃণমূল নেতা। অবশেষে মারমুখী ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা যাচ্ছে সর্বশেষ পাওয়া সংবাদে। আবারও ভয়াবহ জঙ্গি হামলা, নিহত সিআরপিএফ জওয়ান। আবারও জঙ্গি হামলার নিশানায় জম্মু, কাঠুয়া, রিয়াসি, পুঞ্জের পর এবার উধমপুর জেলায়। সোমবার দুপুরে বসন্তগড়ে জঙ্গিদের গুলিতে নিহত হলেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের এক ইন্সপেক্টর। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের একটি দল অনুপ্রবেশ করেছে। খবর পেয়ে সোমবার সকাল থেকে বসন্তগড়ে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ সন্ত্রাস দমন শাখা এসওজি। তল্লাশি অভিযান চলাকালীন অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। প্রসঙ্গত আগামী 18ই সেপ্টেম্বর থেকে জম্মু কাশ্মীরে 3 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার আগে পাক জঙ্গিরা হামলার অভিঘাত আরও বাড়াতে পারে বলে মনে করছে নিরাপত্তা আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। আগামী মাসে ফের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে বলেই জানা যাচ্ছে পরের মাসে 3% ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরে ডিএ বাড়লে মোট ডিএ হবে 53%। তবে কোভিডের সময় যে 18 মাসের বকেয়া ডিএ রয়েছে তা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবারেও পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে চলেছে, যা 2024 সালের জুলাই থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সময় মতো 8ম পে কমিশন গঠন করবে মোদী সরকার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তাদের আশা 1 জানুয়ারি 2026 সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্র প্রতি 10 বছরে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি একে একে কার্যকর করেছে। কর্মচারীদের আশা 8ম পে কমিশনও এই ধারা অব্যাহত রাখবে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সুপ্রিম কোর্টে কাজের বড় সুযোগ, প্রচুর কর্মী হচ্ছে নিয়োগ। অফিস জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট রান্না পদে নিয়োগ করবে সুপ্রিম কোর্ট, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 80টি শূন্যপদ রয়েছে। এই পদে মাসিক বেতন 46,270 টাকা। জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট রান্না পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে অবশ্যই রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য 400 টাকা, অসংরক্ষিত প্রার্থীদের জন্য 200 টাকা ফি ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ 12 সেপ্টেম্বর পর্যন্ত। অপরদিকে আলু সহ বিভিন্ন সবজির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে নবান্নে বিশেষ বৈঠক ডাকল রাজ্য সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে মুখ্য সচিব বি.পি. গোপালিকা সহ শীর্ষ আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। সরকারি টাস্ক ফোর্সের সদস্য, কয়েকটি ব্যবসায়ী সংগঠন, আলু ব্যবসায়ী, হিমঘর মালিকদের সংগঠনের প্রতিনিধিরা আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, বাইরের রাজ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপর নিষেধাজ্ঞা বর্তমানে জারি রেখেছে রাজ্য প্রশাসন। ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, বিহার সীমান্তে আলু বোঝাই লরি আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা বহুদিন ধরেই। বিষয়টি নিয়ে আলু ব্যবসায়ী সংগঠন প্রশাসনের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। কয়েকদিন থেকেই হুগলির সিঙ্গুরে আলু ব্যবসায়ী সংগঠন নেতাদের সঙ্গে রাজ্যের 2 মন্ত্রী প্রদীপ মজুমদার, বেচারাব মান্নার বৈঠকে বসেন। কিন্তু তারপরেও ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে অচলাবস্থা কাটেনি রাজ্যে। এই মুহূর্তে ধর্মঘট চলছে রাজ্যের হিমঘরগুলিতে। অপরদিকে ভিন রাজ্যে পাঠানো বন্ধ হলেও খুচরো বাজারে আলুর দাম খুব একটা কমেনি। মঙ্গলবারের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীদের সংগঠন। এই বৈঠকে কি হয়, তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তার উপরেই নির্ভর করবে, জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের এক নেতা। তাদের বক্তব্য, রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে 37 লক্ষ টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের চাহিদা মেটাতে প্রয়োজন হবে মাত্র 19 লক্ষ টন আলু। ফলে আরও 13 লক্ষ টন আলু ভিন রাজ্যে গেলে কোনো সমস্যা হবার কথা নয় বলে দাবি আলু ব্যবসায়ীদের। তাই ভিন রাজ্যে আলু পাঠানো না গেলে নভেম্বরে হিমঘর বন্ধ করার সময় প্রচুর আলু পড়ে প্রচুর ব্যাপক লোকসানের মুখে সম্মুখীন হবে আলু চাষি থেকে ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠন ইতিমধ্যেই সরকারকে 25 টাকা কেজি দরে আলু সরবরাহ করার প্রস্তাবও দিয়েছে। কী সিদ্ধান্ত গ্রহণ হয় আজকের বৈঠকে, সেদিকে নজর আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের। বাংলাদেশে আরও বড় বিপাকে শেখ হাসিনার দল।
শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবার হাইকোর্টে হলো আবেদন। শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ রেজিস্ট্রেশন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের হলো। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। এই আন্দোলনের জেরেই পতন ঘটে হাসিনা সরকারের। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালে নির্বিচারে হত্যার অভিযোগ এনে প্রায় 100 বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধের দাবি তুলেছে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি। এ নিয়ে হাইকোর্টে সোমবার রিট করেছেন সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ। ইতিমধ্যে সোমবার রাজধানী ঢাকার উত্তর এবং দক্ষিণ 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। একই সঙ্গে দেশের 7টি জেলা পরিষদের চেয়ারম্যান, সমস্ত পুরসভার মেয়র, 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে। এছাড়াও হত্যার মামলায় এদিন সোমবার গ্রেপ্তার করা হলো শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রী দীপু মনিকে। বাংলাদেশে জারি লীগ নেতাদের ধরপাকড় গ্রেপ্তার। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই পালাবার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। শেষ রক্ষা হয়নি, অনেককেই আটক কিংবা গ্রেপ্তার করা হয়েছে। এবার পার পেলেন না বাংলাদেশের প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ইতিমধ্যে আওয়ামী লীগের বহু সাংসদ, প্রাক্তন মন্ত্রীরা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন, কিন্তু শেখ হাসিনার নেতা মন্ত্রীদের ধরপাকড় জারি রয়েছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে জানা যাচ্ছে, এদিন রাজধানী ঢাকার বাড়িধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে তৎকালীন হাসিনা সরকারের বিদেশ এবং শিক্ষামন্ত্রী ছিলেন। উল্লেখ্য, এর আগে 6 আগস্ট দেশ ছেড়ে পালাবার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে। ওই দিনই আটক করা হয় প্রাক্তন টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। পরে 14 আগস্ট তার গ্রেপ্তার হওয়ার খবর জানানো হয়। এছাড়া 13 আগস্ট প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সলমন এফ রহমানকে ঢাকার সদর দপ্তর থেকে গ্রেপ্তার করার কথা জানায় মহানগর পুলিশ। 16 আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে প্রাক্তন জলসম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার করা হয়। এছাড়াও সোমবার বিএনপি নেতা এবং 2 ছাত্রকে খুন করা সহ আরও একাধিক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশের একটি অনাথ আশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু 4 শিশুর। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও 34 জন। রবিবার সকালে জলখাবারের পরেই পেটে ব্যথা, বমির উপসর্গ দেখা দেয় শিশুদের মধ্যে। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হলে 4 জন শিশুর মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার ঘটনা। অনাথ আশ্রমটি চালায় একটি গির্জা। সেখানে আবাসিক শিশুর সংখ্যা মোট 86। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের প্রকৃতি। লেটেস্ট ওয়েদার রিপোর্টে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে।